তো সেকেন্ড স্ট্যান্ডারটা যদি আমরা দেখি, দেন কাম হোম মাই চিলড্রেন দ্য সান ইজ গোন ডাউন। এখানে বলতেছে যে নার্স নার্স যখন আবার বলতেছে যে সবাই বাড়িতে ফিরে আসো, মানে বাড়ি ফিরে এসো, সূর্য ডুবে গেল বা অস্ত গেল। অ্যান্ড দ্য ডিউজ অফ নাইট অ্যারাইজ, অর্থাৎ রাত্রি নামছে, শিশির পড়তেছে। ইউর স্প্রিং অ্যান্ড ইউর ডে আর ওয়েস্ট ইন প্লে, অর্থাৎ এখানে একটা কথা বলতেছে যে ইউর স্প্রিং অ্যান্ড ইউর ডে, মানে তোমার যে দিনগুলো ছিল, তোমাদের জীবনের যে বসন্তের দিনগুলো, অর্থাৎ এই যে সময়গুলা নষ্ট হচ্ছে, এই সময়টা আর তোমরা পাবা না। অর্থাৎ এই যে খেলাধুলা করে যে সময়টা নষ্ট করতেছ, এই সময়টা পরবর্তীতে তোমরা আর পাবা না। অ্যান্ড ইউর উইন্টার অ্যান্ড নাইট ইন ডিসগাইজ, অর্থাৎ তোমাদের জন্য অপেক্ষা করছে যে শীত আর রাতের যে আধারের ভবিষ্যৎ, অর্থাৎ মানুষের জীবনে যে কষ্ট দুঃখ যে সময়গুলো আসে, এই সময়গুলো, অর্থাৎ সুখের পর দুঃখ আসে বা দুঃখের পর সুখ আসে, এই সময়টার কথা বলতেছে যে তোমাদের ভবিষ্যৎ অন্ধকার। কিসের মতো? যেমন অপেক্ষা করে কি শীতের পর আধার আসে, এরকম। তো এখানে দুইটা স্ট্যান্জা ছিল। এই স্ট্যান্জাগুলার পরে অনেকটা যেটা বোঝা যায় যে এখানে নার্স তার ছোটোবেলার কথা মনে পড়তেছে, অর্থাৎ তার হিংসা হচ্ছে। এখন এই শিশুদের খেলার দেখে তার নার্সের মনে হিংসা জাগতেছে। তো এই বিষয়টার ভিতরের যে কবিতার যে ভিতরের কথাগুলো, সেগুলো যদি আমরা লক্ষ্য করি, তাহলে এটা হচ্ছে যে এভাবে বলা যায় যে এই কবিতাটাতে সংস অফ ইনোসেন্সের নার্সের সং কবিতাটার বিপরীত চিত্রটা আমরা দেখতে পাচ্ছি। আর এখানে আসলে এই যে পাহাড় বা উপত্যকার কথা বলছে, এটার মধ্যে যে নার্সের যে শিশুরা, নার্স যে ছিল যাদের দায়িত্বে, যে শিশুরা সেখানে খেলা করতেছিল, এদের কণ্ঠস্বরগুলো তার কানে আসতেছিল, শুনতে পাচ্ছিল, এবং চিৎকার চিল্লামিল্লা সব মিলে সে অনেক যন্ত্রণা হচ্ছিল, এমন একটা মনে করতেছিল যে অ্যান্ড উইসপারিং আর ইন দ্য ডেল, তারা উপত্যকায় তার নামে ষড়যন্ত্র করতেছিল। এটা মনে হচ্ছিল যে নার্সের মনে হচ্ছে যে শিশুরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। এজন্য মাই ফেস টার্নস গ্রিন অ্যান্ড পেল, এরকম হওয়ার কারণ হচ্ছে যে যখন সে মনে করতেছিল যে তাদের দেখে সে হিংসা করতেছিল, জাস্ট হিংসা করতেছিল, অর্থাৎ তার মনে একজন ঈর্ষা সৃষ্টি হচ্ছে। এখানে বলা যায় যে সবুজ দেবতা নামে একজনকে আমরা চিনব, তিনি হচ্ছে যে ইরিজিন। সবুজ দেবতা, এটা হচ্ছে পূর্বের খ্রিস্টানদের একজন দেবতা, সবুজ দেবতা নামে বলা হয়, তার নাম হচ্ছে ইরিজিন। এই ইরিজিনের কথা মনে করিয়ে দেয় নার্সের, অর্থাৎ নার্স যে তার শৈশবকালের বা শৈশবের কথা মনে করে দুঃখ পাচ্ছিল বা কষ্ট পাচ্ছিল, যা আর সে কখনো ফিরে পাবে না। কিন্তু এই শিশুদের মধ্যে এখনও তা কিন্তু বহমান, কারণ এই শিশুদের বয়স সে নার্স কখনোই ফিরে পাবে না। এই শিশুদের দেখে আসলে তিনি হিংসা বা ঈর্ষা কাতর হয়ে এজন্যই তাদের ঘরে ফিরে আসতে বাধ্য করতেছিল। এটাই হচ্ছে কবিতাটার ভিতরের মিনিং। এখানে আমরা যেমন নার্সের সঙ্গে সংস অফ ইনোসেন্স কবিতাটার মধ্যে দেখি যে খেলার জন্য অনুমতি দেয়, বাচ্চারা যখন একটা আবেদন করে যে হ্যাঁ আমরা খেলাধুলা করব, তখন কিন্তু অনুমতি দেয়। কিন্তু এখানে আমরা তার বিপরীত দেখতেছি যে তাদেরকে ফিরে আসতে বাধ্য করা হলো শেষ পর্যন্ত। ক্লিয়ার কবিতাটা? জি জি ভাই, একদম সুন্দর করে। কবিতাটা খুব ছোট, এই জন্য হচ্ছে আমাদের খুব তাড়াতাড়ি বুঝতে পারার কথা। আর যারা সংস অফ ইনোসেন্সের নার্সের সং কবিতাটা বুঝতে পারছেন, তাদের জন্য আরও খুব ভালোভাবে বুঝতে পারার কথা। আজকে এখানে অনেকেই আছে হয়তো, আমি গ্রুপের যে নোটিশগুলো ছিল, নোটিশগুলো দেখার পরে অনেকে অ্যাক্টিভ হয়েছেন। তো এই অ্যাক্টিভটা আপনারা যদি ধরে রাখতে পারেন, অবশ্যই একদিন না একদিন অবশ্যই ভালো হবে। পড়াশোনাটা চালিয়ে যান। আর যদি এখানে আজকে হয়তো অনার্স সেকেন্ড ইয়ারের, অর্থাৎ ওল্ড সেকেন্ড ইয়ার যারা বলে, তো এরা হয়তো অনেকে থাকতে পারেন, যদি থাকেন একটু জানাবেন, কারণ আপনাদের পরীক্ষা খুব তাড়াতাড়ি হতে পারে। এখানে কি ওল্ড সেকেন্ড ইয়ারে কতজন আছেন? কে আছেন? তার মানে কেউ নাই, সবাই কি ফার্স্ট ইয়ার থেকে নিউ সেকেন্ড ইয়ার? জি। ওকে, তার মানে সেকেন্ড ইয়ারদের এখনও ঘুম ভাঙেনি, সমস্যা নাই, ঘুম না ভাঙলে আরও ভালো।
তো আমরা এখানে সামারিটা যদি দেখি, সামারিটা দেখেন, এখানে বলতেছে যে ইন দিস পোয়েম ব্লেক প্যারোডিস হিজ আর্লিয়ার, অর্থাৎ এখানে যে কথাটা বলতে চাচ্ছিল যে উইলিয়াম ব্লেক যে তার সংস অফ ইনোসেন্স যে কবিতাটা ছিল, সে কবিতাটার কথা মনে করতেছিল। জাস্ট ওয়েট, আমি একজনকে অ্যাড করে নিই সাথে। ওকে, ইন দিস পোয়েম ব্লেক প্যারোডিস হিজ আর্লিয়ার নার্সেস সং ফ্রম সংস অফ ইনোসেন্স। এখানে বলতেছে যে এই কবিতাটায় কবিতার আগের যে কবিতাটা ছিল সংস অফ ইনোসেন্সের যে প্যারোডি আকারে, অর্থাৎ সুরের মতো খুব ভালো শান্তশিষ্ট যে কবিতাটা ছিল নার্সেস সং, সেটার সাথে তুলনা করতেছেন। অর্থাৎ এখান থেকে এই কবিতাটার সাথে যে মিল বা অমিল আছে সেটা আমরা যদি দেখার চেষ্টা করি, সে কথাটা বলা হচ্ছে যে দ্য নার্সেস হেয়ার্স দ্য উইসপারিং অফ হার চার্চ ইন দ্য ডেল। অর্থাৎ এখানে ডেল অর্থ হচ্ছে উপত্যকার কথা বলা হচ্ছে। অর্থাৎ নার্স যখন উপত্যকার মধ্যে এই ছেলেদের চিৎকার চিল্লা সব কিছু শুনতে পাচ্ছিল, তখন তার মনে হচ্ছিল যে সেই শিশুরা তার বিরুদ্ধে কোনো ফিসফিসিয়ে কথা বলে খারাপ কিছু করতে যাচ্ছে। ইন্ডিকেটিং সাম সিক্রেটিভ অ্যাক্টিভিটি অ্যামাং দ্য ইয়ুথস। অর্থাৎ তখন যখন তিনি যুবক বয়সের ছিল, হ্যাঁ, নার্স যখন যুবক বয়সের ছিল তখন তার যে কার্যকলাপ ছিল সেটা তিনি মিস করতেছিল, অর্থাৎ মনে পড়তেছিল তার তখনকার অ্যাক্টিভিটিগুলো। আপন হিয়ারিং দেয়ার ভয়েস দ্য নার্সেস ফেস টার্নস গ্রিন অ্যান্ড পেল, অ্যান্ড ইমেজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য আনফুলফিল্ড সিনিস্টার ইন ব্ল্যাক ডেজ। এখানে বলতেছে যে যেহেতু নার্স যখন সূর্য ডুবে যাচ্ছিল, কিন্তু তার আগেও কিন্তু তার আগে তাদেরকে ডেকে নিচ্ছিল। তো এখানে বলতেছে যে উইলিয়াম ব্লেকের যে সিনিস্টারের সাথে একটা অসম্পূর্ণ ছবি তার মধ্যে ভেসে উঠতেছিল, এটা হচ্ছে অন্য একটা কবিতার সাথে সম্পর্কিত ছিল, এই জন্য এটাকে এখানে তুলে ধরছে। অর্থাৎ এই যে কার্যকলাপ যখন নার্সের মনে পড়তেছিল এবং নার্স যখন বাচ্চাদের ঘরে ফিরে আসার জন্য বাধ্য করতেছিল, আসলে তখন হচ্ছে নার্সের মুখ দেখতেটা এমন হয়েছিল যে সবুজ আর ফ্যাকাশে বা বিবর্ণ হয়ে গেছিল। That she reflects upon missed pleasures suggests that the secretive children are not fake adolescents becoming aware of their own sexuality. এখানে আসলে বলতেছিল যে সে যে মানে আনন্দের প্রতি সে যে প্রতিফলিত হয়ে দুঃখ প্রকাশ করতেছিল, এটা থেকে বোঝা যায় যে গোপনভাবে শিশুরা আসলে যখন কিশোর বা কিশোরীরা তাদের নিজস্ব অর্থাৎ যৌনতা সম্পর্কে যারা অবগত হয় বা এইসব কবিতা বা এমন গানগুলো দ্বারা অভিজ্ঞতার সাথে বা সুরের সাথে সামঞ্জস্য করতে পারে, এই অর্থাৎ এই সংস অফ এক্সপিরিয়েন্সের নার্সের সঙ্গের সাথে এটা অনেকটা মিল আছে। অর্থাৎ কিশোর বয়সে এসে যে বাচ্চা বা শৈশব বয়সে ফিরে যাওয়ার তার তখনকার যে অনুভূতি, এটা বুঝতে পারাটা আসলে খুব কঠিন ব্যাপার। A theme in keeping with the overall tone of songs of experience. Clear? আর যদি আমি আমার ভাষায় আবার বলতে চাই তাহলে বিষয়টা এমন হবে, পুরোটাই মানে এখানে যা ছিল সেটা একটু বলার চেষ্টা করছিলাম। এখানে আসলে নার্স অনুভব করতেছে যে সে শৈশব আনন্দ হারিয়ে ফেলছে এবং শিশুদের ঘরে ফিরে আসতে সে বাধ্য করতেছে, এবং সে শিশুদের ভয় দেখাচ্ছে যে তাদের মূল্যবান যে সময়টা আছে এটা আসলে খেলাধুলায় নষ্ট হয়ে যাচ্ছে, এবং সন্ধ্যা নামার ফলে তাদের কি শীতল বাতাস নেমে পড়তেছে যা তাদের শরীরের জন্য খুবই ক্ষতি করবে। অর্থাৎ যে বাতাস পড়তেছে বা শীত পড়তেছে এটা তাদের শরীরের জন্য ক্ষতি করবে। এখানে দেখা যায় যে শীত আর রাতের একটা চিত্র কথা বলা হচ্ছিল এখানে, যা থেকে বোঝা যায় যে নার্স আসলে তার যে যৌবন যে পুরোপুরি হারিয়ে ফেলছে, এবং এখানে তার আর কোনো উপায় নাই পিছনে ফিরে যাবার, অর্থাৎ শৈশবকালে তার যে পিছনে ফিরে যাবার কোনো উপায় বা কোনো সুযোগ নাই, এটার জন্য সে এই কাজটা করতেছিল এবং বলতেছিল যে যৌন জীবনে যে এই বার্ধক্যতা একটা
বাধা হয়ে থাকে, এটা আসলে উইলিয়াম ব্লেকের একটা সিম্বলিজম বা প্রতীকের মাধ্যমে দেখাতে চেয়েছেন বলে মনে হয়। এটুকু ছিল এই কবিতাটার অর্থ, ভিতরের মিনিং। আর এখানে আসলে যেমন কবিতাটা ছিল অন দ্য গ্রিন, এটা আসলে সবুজ উপত্যকা বা সবুজ মাঠের কথা বলা হচ্ছিল। তারপর উইসপারিং অর্থ হচ্ছে শিশুদের বা বাচ্চাদের যে চিৎকার বা কলরব বা ফিসফিস করে কথা বলা বা কানাকানি করা, এটা আসলে আমরা হয়তো কাপলদের মধ্যে অর্থাৎ কোনো পার্কে এই জায়গাগুলোতে বেশি দেখে থাকি। দ্বিতীয়ত হচ্ছে এখানে বলতেছে যে দ্য ডেজ অফ মাই ইয়ুথ রেজ ফ্রেশ ইন মাই মাইন্ড, অর্থাৎ এখানে বলতেছে যে সবুজ যে উপত্যকা ছিল, এখানে বাচ্চাদের খেলার আওয়াজ নার্সকে তার ছোটোবেলার কথা মনে করিয়ে দিচ্ছে। আসলে লাইন বাই লাইন আমি বাংলাটা বলার চেষ্টা করতেছিলাম আবার ক্লিয়ার করার জন্য। মাই ফেস টার্নস গ্রিন অ্যান্ড পেল, এখানে যে টার্নস গ্রিন অ্যান্ড পেল এটা দ্বারা বোঝাচ্ছে যে সবুজ যে দৈত্যের মতো, অর্থাৎ যে নার্স তার হারানো দিনের কথা মনে করে দুঃখ করতেছিল, এটার জন্য তার আসলে হিংসা হচ্ছিল বা ঈর্ষা হচ্ছিল। দেন কাম হোম মাই চিলড্রেন দ্য সান ইজ গন ডাউন, অর্থাৎ নার্স যে শিশুদের ঘরে ফিরতে বলতেছিল, এটার কারণ হচ্ছে যে সূর্য অস্ত চলে গেছে। অ্যান্ড দ্য ডিউস অফ নাইট অ্যারাইজ, রাতের আসলে শীতল হাওয়া বইতেছিল এবং শীত পড়তেছিল, এজন্য একটা ভয় দেখাচ্ছিল। ইয়োর স্প্রিং অ্যান্ড ইয়োর ডে, এটুকু দিয়ে বোঝাচ্ছে যে ইয়োর স্প্রিং অ্যান্ড ইয়োর ডে, এটুকু বলতেছে যে আপনাদের যে শিশুদের যে উজ্জ্বল দিনগুলো ছিল, এটা আসলে খেলাধুলা করে নষ্ট করা ঠিক হচ্ছে না, অর্থাৎ ইয়োর ডে আর ওয়েস্ট ইন প্লে অ্যান্ড ইয়োর উইন্টার অ্যান্ড নাইট ইন ডিসগাইজ। এখানে উইন্টার আর নাইট দ্বারা বোঝাচ্ছে যে শীত ও রাত্রি দ্বারা আসলে মানুষের এখানে বার্ধক্যকে বোঝানো হচ্ছে বা বয়স যখন শেষের দিকে চলে যায় এমন একটা সময়কে বোঝানো হচ্ছে। আশা করি এবার ক্লিয়ার। আমি জানি না, এখনো কেউ হয়তো জয়েন হতে যাচ্ছে, আমি চাচ্ছি না আর কেউ জয়েন হবে এখানে। কোনো প্রশ্ন এখানে সামারিটা বা কবিতাটা থেকে? ভাই আমার একটা প্রশ্ন আছে। জি অবশ্যই। আচ্ছা, সাধারণত ডার্কনেস অর নাইট অথবা উইন্টারকে আমরা ইংলিশ লিটারেচারে যে সমস্ত কবিতা পড়ছি ওখানে নেগেটিভ হিসেবে দেখা হয়। তো এখানে কি মৃত্যুটা কি আসন্ন না? বুঝলাম না, মৃত্যুর সাথে এখানকার এই কবিতার তো আমি সম্পর্ক পাচ্ছি না। মানে এখানে সাধারণত কবিতাটার মূল কথা যেটা সেটা হচ্ছে যে বার্ধক্য, অর্থাৎ একটা মানুষের যখন বয়স হয়ে যায়, অর্থাৎ সংস অফ ইনোসেন্স আর এক্সপিরিয়েন্স, এই দুইটা কবিতার মাধ্যমে নার্সের সঙ্গটা মিলানোর চেষ্টা করেন। এটা বলতেছে যে সেখানে কত সুন্দরভাবে একজন নার্স শিশুদের অনুমতি দিল, অর্থাৎ তার ভালোবাসা প্রকাশ পাইলো, তার ইনোসেন্স ছিল, এটা প্রকাশ পাইছে। কিন্তু এই কবিতাটায় আসলে নার্স শিশুদের দেখে এই ভালোবাসা না আসে, অর্থাৎ তাদের যে পবিত্রতা এটা দেখার পরেও সে তাদের দেখে হিংসা করতেছিল। সে মনে করতেছিল যে এই শিশুরা তাকে নিয়ে তার ক্ষতি হবে এমন কোনো চিন্তা করতেছিল। মানে আমি বুঝলাম না এখানে মৃত্যু বা এসবের সাথে সম্পর্ক কি। ভাই আমি না এক জায়গা থেকে লিখে রাখছিলাম, একটু বলবো? হ্যাঁ অবশ্যই। লাস্ট লাইনটা জন্য খালি, this symbolic transition conjures a sense of impending death, that the first stages of the cycle has come to a close and the cycles of maturity and death are beginning. হুম, এখানে আমি যে কথাটা সবার শেষে বললাম, আসলে উইন্টারের নাইট দ্বারা বার্ধক্যকে বোঝানো হচ্ছে। তো এরা সরাসরি কেন এটাকে মেনশন করছে আমি বুঝিনি, এটা আমার বোধগম্য না। আর আপনি যদি ব্রিফ কোশ্চেনে এই লাইনটাকে আসলে এখানে একটা এমন প্রশ্ন পাইতে পারেন যে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডিসগাইজ মিনস, আসলে এই লাইনটার মধ্যে যে ডিসগাইজটা আছে এটা কেন, বা এই উইন্টার নাইট এটার সাথে ডিসগাইজ কেন, এটা যদি ক্লিয়ার হন হয়তো
আপনার প্রশ্নের উত্তরটা মিলতে পারে। যে দ্য ওয়ার্ড ডিসগাইজ মিনস, আসলে এখানে ডিসগাইজটা বলছে যে ফলস সেলফ, বা হোয়াট হোয়াট ব্লেক কল দ্য স্পেক্ট্রি ইন হুইচ ম্যান ইমপ্রেশন হিজ ট্রু সেলফ অ্যান্ড ইমোশন। অর্থাৎ ওরা কেন ডেথ বা এমন কিছু বললো, আমি ভাইয়া এটার বাংলা আমি তাহলে একটু বুঝিয়ে দেই। হ্যাঁ আচ্ছা, এখানে লাস্ট লাইনে বলা হয়েছে যে যে ট্রানজিশন গুলো দেখানো হচ্ছে তা আসন্ন মৃত্যুকে ইশারা দিচ্ছে বা মনে করিয়ে দিচ্ছে। ফার্স্ট স্টেজেস অফ সাইকেল মিনস চাইল্ডহুড, বা বাংলায় হচ্ছে শৈশব। শৈশব শেষ এবং ম্যাচুরিটি বা অ্যাডাল্টহুড এবং মৃত্যু আসতেছে জলদি। মানে এটা কোথা থেকে নেয়া? এটা ইন্টারনেট থেকেই নেওয়া। এটার ট্রান্সলেশন, এই লাস্ট লাইনের ট্রান্সলেশন আমার একটা ভাইয়া করে দিচ্ছে। আমি আসলে মিলাইতে পারতেছি না। কিন্তু ভাইয়া আমার কিন্তু আপনার কিছু কিছু কথার সাথে কিন্তু মিলে যাচ্ছে, কিন্তু লাস্টে যে ডেটটা সেটা মিলতেছে না। আমরা সাধারণত উইন্টার, ডার্কনেস, নাইট এইগুলাকে সাধারণত আমরা পোয়েট্রির ক্ষেত্রে আমরা দেখি যে প্রায় সব কবিতায় দেখা যায় যে এটা সাধারণত নেগেটিভলি নেওয়া হয়। তো সেই হিসেবে এখানে নাইটের কথাও বলা হয়েছে, উইন্টারের কথাও বলা হয়েছে। তো নাইট এখানে উইন্টার বলতে তো এখানে বোঝা যাচ্ছে এটা ডার্কনেসের একটা এখানে ব্যাপার আসতেছে। উইন্টার অ্যান্ড নাইট বলা হচ্ছে, উইন্টার দ্বারা বোঝানো হচ্ছে এখানে যৌবনকাল, আর নাইট দ্বারা বোঝানো হচ্ছে আপনার বার্ধক্য বা বৃদ্ধকাল। অর্থাৎ যৌবন থেকে যখন কেউ বৃদ্ধতে যায়, এই যে মানে ছদ্মবেশ ধারণ করে, এই জন্য এখানে ডিসগাইজ ওয়ার্ডটা ব্যবহার করা হচ্ছে। যে বলতেছে যে এখানে যৌবন থেকে যখন কেউ বৃদ্ধ বয়সে পদার্পণ করে, তখন আসলে এই যে ভবিষ্যৎ নিয়ে যে ভাবনা এসব কিন্তু, বা শৈশবকালের ভাবনাগুলোতে আর কখনোই ফিরে যাওয়া যায় না ভবিষ্যৎ থেকে। কিন্তু এখানে মৃত্যুর সাথে ওনারা কেন মিলাইলো, এটা এটা আমার বোধগম্য না। মৃত্যুর সাথে মিলালো বললে ওই যে বললাম যে আপনার কথার সাথে কিন্তু আমার কথাটা ঠিকই আছে। আমাদের শৈশব শেষ হলে আমাদের ম্যাচুরিটি হয়, মিন্স আমাদের যৌবন কালটা আসে, দেন অ্যাডাল্টহুড এন্ড মৃত্যু আসতেছে জলদি। অ্যাডাল্টহুডের পর তো মানুষ মারাই যায়। না, আমি বলি, কেউ সাত করে কি মৃত্যুকে ডিসগাইজ করতে যাবে বা ছদ্মবেশ ধারণ করবে মৃত্যুর জন্য? না, তা তো না। তাহলে আচ্ছা ঠিক আছে, আমি এটা ইন্টারনেটে পাইছিলাম ভাই একটা জায়গায়। তো লাস্ট লাইনটা আমার কাছে মনে হলো কি যে একদম ফার্স্ট টু লাস্ট লাইন এটা একদম মানে এক লাইনে একদম শেষ করে দিছে ওরা। আমার কাছে এই লাইনটা ভালো লাগছে, এই জন্য শেয়ার করলাম। না, ঠিক আছে, ভালো জিনিস ভালো লাগার কথা, কিন্তু বিষয়টা একটু বুঝতে হবে। ডিসগাইজ কিন্তু আসলে জ্ঞান, এই ওয়ার্ডটা সব থেকে একটা বড় ওয়ার্ড। দেখবেন যে হয়তো পরীক্ষায় এসে গেছে যে ডিসগাইজ কথাটা এখানে যে ব্যবহার করছে, এটার অর্থটা কি। এটাকে আপনি, আমি একটু আগে যে প্রশ্নটার উত্তরটা বললাম যে দ্য ফলস সেলফ অথবা ট্রু সেলফ, এই বিষয়টাকে মেনশন করছে। যখন ফলস সেলফ হবে, তখন হচ্ছে যে এখানে ব্লেক বলতেছিল যে এটা স্পেক্টার ইন হুইচ ম্যান ইমপ্রেশন, আর তার যে ট্রু সেলফ ছিল এটা একটা ইমোশন ছিল। এই জন্য এখানে ডিসগাইজটাকে ব্যবহার করা হয়েছে। জি ভাই, বুঝতে পারছি। তাহলে কি আমি ডেট এখান থেকে টোটালি একদম ক্লোজ করে দেব? কিছু ওয়ার্ড চেঞ্জ করে নিতে পারেন। ক্রুয়েলিটি অফ লাইফ অথবা ম্যাচুরিটি দিতে পারেন। হুম। না, ম্যাচুরিটি এন্ড অ্যাডাল্টহুড এর পরেই তো মৃত্যু আসে। ম্যাচুরিটি অ্যাডাল্টহুড এখানে আছে, কিন্তু না, দেন তারপরের কথাটা বলা আমি হয়েছে। বলি, আপনি বলতেছেন ম্যাচুরিটি অ্যাডাল্টহুড এর পরে মৃত্যু আসে, কিন্তু এখানে মৃত্যুর কথা বলাই হয়নি, এখানে ম্যাচুরিটি পর্যন্ত যাই থামা হয়েছে। শৈশব থেকে আচ্ছা ম্যাচুরিটি বা অ্যাডাল্টহুড পর্যন্ত যাওয়ার পরেই কবিতাটা শেষ হয়ে গেছে, বা এটুকুই বোঝানো হচ্ছে, এই সময়টুকু বা এই ডিউরেশনটুকু। শৈশব থেকে ম্যাচুরিটি বা যৌবনকাল পর্যন্ত সময়টাকে নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। আচ্ছা, বুঝতে পারছি। এর আগে রাইম স্কিমগুলো কি ছিল মাথায় আছে? অন্য কবিতার সংস অফ এক্সপিরিয়েন্সের ইন্ট্রোডাকশনের রাইম স্কিম কি ছিল? ভাই আমার একটা প্রশ্ন আছে। এ কি জানি, এ বি এ না?
মনে করেন ব্রিফ কোশ্চেন কিন্তু আপনাদের পড়া ছিল, আর রাইম স্কিমটা আগেরই ছিল। ব্রিফগুলো কি কেউ পড়ছেন না দেখে দেখে লিখছেন বলেন? ভাই কোনটার কথা বলছেন? জি, কোনটার কথা বলতেছেন? আমি যে সংস অফ এক্সপেরিয়েন্সের ইন্ট্রোডাকশন পড়ছিলাম এর আগে, এটার ব্রিফটা পড়তে বলছিলাম। ভাই ব্রিফের মধ্যে এই তো ছিল না আপনার রাইম স্কিমের লেখাটা? ঠিক আছে, কিন্তু আমি সেদিন ক্লাসে কিন্তু রাইম স্কিমটা আমি বলে দিছিলাম। উম, প্রয়োজনে বের করেন, বই বের করে বলে দেন। বই বের করে বলছে, কবিতা দেখে বললাম যে এবিসিডি। এ বি এবিসিডি। আরে আল্লাহ, দাঁড়ান দেখতেছি। ভাইয়া হয় নাই? এবিসিডি, গ্রিন হিল, ব্রেস্ট, স্টিল। জি, এবিসিবি। আমি আসলে আপনাদের অবস্থা থেকে হতাশ। ইন্ট্রোডাকশন তাই না? এ বি হ্যাঁ বিবি। এ বি এ এ এ বি এ বি মেবি। মানে নার্সের সং ইনোসেন্সের ইন্ট্রোডাকশন না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি। না ভাই, এত পুরানোটা কিভাবে মনে থাকবে? এটা কোনো প্রশ্ন করলেন? এমনি মাথায় ঢোকে না কিছু। আমি তো ভাবছি ইন্ট্রোডাকশন, একদিনেরটা প্রশ্ন করা একটা ভ্যালিড কথা। আচ্ছা, কোন জায়গায় সেই আপনি করছি? ইন্ট্রোডাকশনেরটাই বলেন। ভাই ইন্ট্রোডাকশনেরটা হলো এ বি এ বি, মানে ডাবল এ বি লাস্টে, এ বি এ বি। ঠিক আছে, হ্যাঁ হয়েছে। এগুলো মাথায় রাখতে হবে। ছোট ছোট জিনিসগুলো আসলে মাথায় রাখতে না পারলে এই বিষয়গুলোই ডাইরেক্ট একদম ব্রিফ কোশ্চেনে এরকম আসতে পারে যে ব্রিফ মানে রাইম স্কিমটা কি। অনেক অনেক অনেকবার এসছে এরকম, শুধু একবার দুইবার না। যদি ফার্স্ট ইয়ারে হয়তো ফার্স্ট ইয়ারের আপনাদের যদি ফার্স্ট একটু মাইকগুলো অফ করেন, সাউন্ড হচ্ছে। যদি ফার্স্ট ইয়ারে পরীক্ষা দেন, আমার তো মনে হয় যে আপনাদের সনেট 18 রাইম স্কিম লেখার জন্য প্রশ্ন চলে আসছে। কারণ আমাদের সময় আসছিল হয়তো। হ্যাঁ, তারপরে দ্বিতীয় সেকেন্ড ইয়ারে যখন তখন পরীক্ষা আসছিল হচ্ছে আপনার ইটারনাল সামার, মনে হয় এর অর্থটা জানতে চাইছিল। তো আপনাদের এই দুইটা প্রশ্ন বা আরেকটা প্রশ্ন আছে, এই কয়েকটা প্রশ্ন উল্টাপাল্টাই ঘুরে ফিরে আসে। তো আপনাদের রাইম স্কিম ভাই আমার একটা প্রশ্ন ছিল, জি, একটু পয়েমের সাইড মানে পেজটা দেখান তাই। জি, পয়েম এর পেজটা দেখান। আপনার আসলে মাইকটা প্রচুর শব্দ করতেছিল, একটু দেখেন কি সমস্যা। হেডফোনের সমস্যা হয়তো, যদি হেডফোন লাগাই থাকেন। জি বলেন। এখন clear? দেখাতে বলছে। আমি বুঝতেছি না, অন্য কেউ বলে দেন। ভাইয়া পয়েমটা দেখাতে বলতেছে। হ্যাঁ, আমি পোয়েমটা নিয়ে আসছিলাম। এখন ক্লিয়ার? না, মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, এমন একটা শব্দ শুনতে পাচ্ছি আমি। অন্য কেউ পাচ্ছে কিনা আমি জানি না। পাচ্ছি পাচ্ছি। না মেবি ফ্যানের জন্য। আচ্ছা বলেন, সমস্যা নেই, ওইভাবে বলেন। আচ্ছা এখানে একটা লাইন আছে, ইউর স্প্রিং অ্যান্ড ইউর ডে আর ওয়েস্টেড ইন প্লে। তোমার বসন্ত এবং তোমার দিনগুলো অপচয় হচ্ছে খেলাধুলার মাধ্যমে। তো এখানে যে স্প্রিং এর কথা বলা হয়েছে, বসন্ত, তো কবিতাটা কি বসন্তকালকে তুলে ধরা হয়েছে বা বসন্তকালে হয়েছে এরকম কিছু? এখানে স্প্রিং দ্বারা বোঝানো হচ্ছে শিশুদের, ইউর স্প্রিং অ্যান্ড ইউর ডে, এটা দ্বারা বোঝানো হচ্ছে শিশুদের যে উজ্জ্বল দিনগুলো ছিল। এই পুরাটার অর্থ হচ্ছে যে তাদের ব্রাইট ডে বা তাদের উজ্জ্বল দিন। ও আচ্ছা আচ্ছা। কেন আমরা এই ফার্স্ট ইয়ারে যে পড়ছিলাম না, টু ড্যাফোডিলস না কোনটা জানো, ওই যে বলতেছিল যে স্প্রিং এর কথা, অর্থাৎ
সেই সময়টার কথা, মানে যেটা খুবই আনন্দময় একটা সময় এবং এটা খুব শীঘ্রই চলে যায়। যেমন বর্ষার মতন, সকালের বর্ষা নাকি একটা কিসের মতন উদাহরণ দেওয়া ছিল। তো ঠিক তেমনি ভাবে এখানে অ্যাকচুয়ালি কোনো ঋতুর নামের কথা বলিনি, এটা সিম্বলাইজ করছে আমাদের লাইফের যে চেয়ারফুল মোমেন্ট গুলা সেইটার কথা। একটা বিষয় খেয়াল করেন, স্প্রিং এর এসটা কিন্তু ছোট হাতের। নাউন না, নাউন হিসেবে ইউজ করিনি এভাবে। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আর কোনো প্রশ্ন? আসলে আজকে এখানে অনেকে ছিল, আমি জানি না এখন আছে কিনা। সবাই কি আছে নাকি বের হয়ে গেছে? অনেকে বের হয়ে গেছে। 32 প্লাস, আমি হাইয়েস্ট দেখছি ভাই আমি 33 যখন প্লাস। দেখছিলাম তখন 82 জন ছিল। কি এই কথা। কি 82 জন? না, হ্যাঁ অনেকজন ছিল। 32 প্লাস ছিল তো আমি 32 প্লাস ছিল। আচ্ছা, অনেকে বের হয়ে গেছে। যারা আজকে নতুন, আপনারা একটু বলেন যে এই কবিতাটাতে কোনো সমস্যা বা কোনো কিছু কি বুঝতে বলেন ভাই, আমি নিজে গুনতেছিলাম 50 জনের মতো হয়েছিল। বুঝতে কোনো সমস্যা আছে কিনা? সবাই চুপচাপ, কেউ কিছু বলে না যারা নতুন। বুঝে ফেলাইছে সবাই, এই জন্য হ্যাঁ। চুপ করে রইছে। সমস্যা এখানেই, কথাও বলে আসলে অনেকে কথাও বলে না, সবাই চুপচাপ থাকে। ভাইয়া আপনি কি অ্যাটেন্ডেন্সটা নিয়েছেন নাকি এখন নেবেন? আমি অ্যাটেন্ডেন্স অলরেডি স্ক্রিনশট নিয়ে রেখে দিছি। ভাইয়া আমার একটা বান্ধবী একটু জ্বর ঠান্ডা, তো সেই নিয়ে ক্লাস করতেছিল, তো সুমাইয়া খান, ও বের হয়ে গেছে কিছুক্ষণ আগে। আমি সবার প্রথমে একবার স্ক্রিনশট নিছি, এখন সবার শেষে আরেকবার স্ক্রিনশট নিয়ে রাখবো। ভাই আমার আইডির সাথে আমার আর তবে কথা হচ্ছে যে ক্লাস কে করবে না করবে সেটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার। আমার কথা হচ্ছে গ্রুপে থাকলে হোমওয়ার্কগুলো জমা দিতে হবে, এটা হচ্ছে সব থেকে। অ্যাটেন্ডেন্স হচ্ছে আমি এখান থেকে নেব, এইখানকার অ্যাটেন্ডেন্স আমার দরকার নেই। আপনারা কে ক্লাস করবেন না করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কাউকে জোর করে এখানে নিয়ে আসা যাবে না বা জোর করে বসায় রাখানো যাবে না। ভালো না লাগতেই পারে, কিন্তু হোমওয়ার্কগুলো নিজের মতো করে করবে, এটাই হচ্ছে কথা। আর আজকে থেকে সরাসরি হয়তো পিডিএফ আমি দিতে পারবো না, পিডিএফগুলো দেওয়ার ক্ষেত্রে একটু বাধ্যবাধকতা তৈরি হয়েছে। সেটা হচ্ছে যে পিডিএফগুলো ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে আপনাদের। পিডিএফগুলো আমি লিঙ্কগুলো দিব, কিন্তু ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে। এখন ওয়েবসাইট আমাদের কী ছিল সেটা কি আপনাদের জানা আছে? না, এমন কেউ আছেন যে আমাদের ওয়েবসাইট যেটা ছিল সেটা জানেন? না ভাই গোপনে গোপনে দিয়ে দিয়েন ভাই, কেউ টের পাবে না। অলরেডি ফেসবুকে লাইভ হচ্ছে, টের পেয়ে গেছে সবাই। আচ্ছা, কথা হচ্ছে যে আমরা নেক্সট যেটা হোমওয়ার্ক করব, আমি জানি না আজকে আপনাদের ব্রিফগুলো পড়া হয়েছে কি না। আচ্ছা, মানে পিওরলি বা শিওরলি বলেন যে কয়জন হয়েছে, পড়ছেন, হয়েছে। কয়জন পড়েননি। ইনশাআল্লাহ। প্রশ্ন করে যদি হ্যাঁ, করেন করেন। আচ্ছা, আপনি বলেন যে অ্যানালাইসিস দ্য লাইন দ্যাট ওয়ার্কড অ্যামাং দ্য অ্যানশিয়েন্ট ট্রিজ, এটাই বলেন জি। যেটা নিয়ে আলোচনা This হয়েছে। phrase, this phrase, actually, uh, this phrase refers that Jesus Christ walked in the forest of Eve. Sorry, Eden Garden. Walked in the Eden Garden. Jesus Christ Eden walked Garden in the of Eden Garden. গার্ডেন অফ ইডেন বা ইডেন গার্ডেন। জি জি। ওকে, আর কেউ? আর কেউ কি আছেন নিজ ইচ্ছায়? জি, আপনি বলেন। নূর ভাই বলবেন, নূর ভাই বলবেন। লেফট সোল, ধরেন এবার নূর ভাই বলবেন। লেফট সোল মিনিং অর্থ কি, বা লেফট সোল অর্থ কি? আচ্ছা, আমি বুঝতে পারতেছি না কে বলতেছে, একটু নামটা বলবেন। ভাই কোশ্চেন করছে ল্যাপসড সোল অর্থ কি?
কি বোঝানো হয়েছে? ল্যাপস সোল বলতে কি বোঝানো হয়েছে? আমি বাইর করে দিছি আমি। আচ্ছা, স্বর্ণা আপু আছে? Lapsed soul stands for the fallen souls. Actually, it is Adam referred and to Adam and Eve. আমি Adam and Eve's soul. দেখেন, প্রশ্নের উত্তরটাও কিন্তু আমাদের বোঝার জন্য অ্যাডাম ইভকে ব্যবহার করছে, অর্থাৎ জি বুঝতে হবে বিষয়গুলো। এই জন্য যদি প্রতিটা কবিতার সাথে ব্রিফগুলো যদি ক্লিয়ার করেন, তাহলে আপনাদের কবিতার যেটি কোনো সমস্যা থাকে সেটা এমনিতেই ক্লিয়ার হয়ে যাবে। এই জন্য আমি ব্রিফগুলো অন্তত অ্যাড করছিলাম, যে সব কিছুর সাথে ব্রিফগুলো পড়েন, শর্ট প্রড পরে দেখা যাবে। পরে সারাদিন আর লেখা হয়েছে দেখে দেখে লিখলেন নাকি? না আসলে আপনার কোনো কথাই আসতেছে না। তবে আমি বলবো গত সংস অফ ইনোসেন্সের যে নার্সের সং আর আপনার হচ্ছে সংস অফ এক্সপেরিয়েন্সের নার্সের সং, প্রয়োজনে সংস অফ ইনোসেন্সের নার্সের সং ক্লাসটি আবার একটু দেখে নেবেন। দেখার পরে এটা শেষ, এটা এটা প্রয়োজনে আরেকবার দেখে নিয়ে দুইটা মিলে পড়ার ট্রাই করবেন। পড়া কি দেখতেছে ভাই তাহলে? মানে আপনার এইচডব্লিউ পড়া হচ্ছে এখানে যে সামারি আছে আর অ্যানালাইসিসটা আছে। অ্যানালাইসিসটা আমি আমার মতো বলে দিছি, এখানে পড়লে আপনারা বুঝতে পারবেন। ক্লিয়ার? আর ব্রিফ, এই দুইটা এইচডব্লিউ। হ্যাঁ, এইচডব্লিউ এটার সাথে ব্রিফগুলো আছে। ব্রিফ আছে এখানে মাত্র 6টা। কই ভাই ব্রিফ কই? আমি ব্রিফ ছবি তুলে দিয়ে দিব। ঠিক আছে। আর কোন ওয়েবসাইট থেকে নামাতে হবে ভাই? ওয়েবসাইটের লিংকটা হ্যাঁ, সেটা Share আমি করে আমি যে ব্লগ এটা সেটা আমি সবার সাথে শেয়ার করে দিচ্ছি, একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। সবাই কি আমাকে দেখতে পাচ্ছেন? জি ভাই। জি স্ক্রিনটা আমি জানি না দেখা যাচ্ছে কিনা, আসলে স্ক্রিন রেকর্ডার আপনাকে দেখতে পাচ্ছি না। আমাকে দেখাতে হবে না। EDNOUB। আপনি যদি সহজ কথা বলি, আমাদের গ্রুপের শর্ট নেমটা কি ছিল? EDNOUB। এটা লিখেও যদি আপনি সার্চ করেন